যতই হোক টেনশন হচ্ছে তো শিমুলের, সেজন্যই এত রিয়াক্ট করছে। ডিভোর্স হোক আর যাই হোক, পরাগ তো ওর হাজবেন্ড। আমরা তো কেউই বুঝতে পারছি না যে পরাগের কি হবে শেষ পর্যন্ত। কে জানে গো, যা মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে আর অপারেশনের জন্য যতটা ভাবতে হচ্ছে, সময় নিতে হচ্ছে, আমি তো আর কোনো আশা দেখছি না। जो भी हो विपाशा दी, इंसान अच्छे ना, इतना दिन एक साथ छिलो, थोड़ा बहुत तो बुरा लग रहा होगा। और इसका टेनेसिटी देखो, इन सबके बीच भी शादी ना टूट जाए इटा भावछे। ये भी तो हम लोग को समझना है ना। আমার হয়ে গেছে। তোমাকে কেমন দেখতে লাগছে কে জানে, ভূত মতো লাগছে না প্যাঁচা মতো লাগছে? না না পুতুল, এ কি ভূতের মতো কেন লাগবে? তুমি তো এমনিতেই সুন্দর, আর আজকে তো শিমুল তোমাকে দারুণ করে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ পুতুল দি, ভালোই তো লাগছে। আচ্ছা তুতুল, আমার যা করার আমি তো করে দিয়েছি, বাকিটা তুমি একটু দেখে নিও। হ্যাঁ, একটা কাজে যাচ্ছি, বলছি মাকে কিছু বলার দরকার নেই। কিন্তু জেঠিমণি জিজ্ঞেস করলে কি বলবো? কি বলবে কি বলবে বলে একটা কোনো কাজে গেছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। পুতুল দি, পুতুল দি, আমাকে না একটা কাজে যেতে হবে। তুমি তো সবটাই বোঝো বলো। আর এই যে আমার একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি যদি তোমার বিয়ের সময় আসতে না পারি, যদি আমার দেরি হয়ে যায়, বউ কই বলে কিন্তু চিৎকার করবে না। মন দিয়ে বিয়েটা করে নিও, কেমন? কি গো ओ पुतुल दी, तो शिमुल कितनी आसानी से सब कुछ सॉल्व হবে। পলাশ না इस बात को इशू করবে, তুমি দেখ না। আরে ইস্যু করলে করবে, এখন কি করা যাবে বল তো? সইটা না করলে আমার মনে হয় তুই সইটা করে দে। ও ঠিকই করছে শীর্ষা, এছাড়া আর কোনো উপায় নেই। আর সময়ও নেই শীর্ষে এত কথা বলা আর যাবে না। সরু, কোথায় সাইন করতে হবে? দিন। আমাদের তরফ থেকে যা যা ফর্মালিটি ছিল সব হয়ে গেছে তো? থ্যাংক ইউ ম্যাডাম। এই আপনার রিলেশনশিপের জায়গাটাই লিখুন, আপনি কে হন? দেখবেন যেন অপারেশনটা তাড়াতাড়ি শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্সারটা আমরা স্যারকে পাঠিয়ে দিচ্ছি, তারপরেই উনি ওটির অ্যারেঞ্জমেন্ট করে নেবেন। তোকে খুব আপসেট লাগছে শিমুল। মনটা খারাপ হয়ে আছে না, শুধু মনে করছে কি হবে কি হবে, টেনশন করছে। मुझे भी यही लग रहा है, ওর অনেক টেনশন হচ্ছে। দেখো, টেনশন করার তো কিছু নেই, যেটা হওয়ার সেটাই হবে। কিন্তু এত কিছুর পরেও যদি এই ছেলেটা না বাঁচে, তাহলে ওর পরিবারটা ভেসে যাবে। টেনশনটা কি শুধু তোর এটা ভেবেই হচ্ছে? আর কি জন্য? আসলে কি বলতো, এখন যেমন যাই হোক না কেন, হাজবেন্ড ওয়াইফ তো ছিল, সাত পাকে বাঁধা তো পড়েছিল, সেজন্য খারাপ লাগাটা খুব স্বাভাবিক।
একটা মানুষের সাথে সংসার করেছি, সেই মানুষটাকে আমার খারাপ লাগতে পারে, সেই মানুষটারও আমাকে অপছন্দ হতে পারে, আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু তাকে ভালো লাগবে জেনে, তার সাথে ভালোভাবে সংসার করব জেনেই তো গিয়েছিলাম। স্বপ্নও দেখেছিলাম, হ্যাঁ স্বপ্নটা হয়তো ভেঙে গেছে, কিন্তু স্বপ্নটা তো সত্যি ছিল। না, আমি বলছি না যে আমি তার সাথে আবার সংসার করতে চাই, কিন্তু এটা ভেবেই খারাপ লাগছে যে মানুষটা আর থাকবে না। মানুষটা যদি থাকতো, সুস্থভাবে থাকতো, তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না আমার। আমি যদি জানতাম যে ও ঠিক আছে, নিজের মাকে দেখে রাখছে, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। আজকে কেন করতে গেলে? তুমি জানো না পুতুল তোমাকে কতটা ভালোবাসে? কিন্তু পুতুল, তুমি এরকম কান্নাকাটি করো না। আমার কি মনে হয় জানো, বউ নিশ্চয়ই খুব জরুরি কোনো কাজে গেছে। কি আমার জরুরি কাজ শুনি? আমার বেটাকে ওর কাছে জরুরি কাজ কি থাকতে পারে? ওটা আমাকে কতটা দিয়েছে আমার বেটা থাকবে। সেই প্রথম দিন থেকে ওর সাথে আমার কথা হয়ে আছে যে আমার বিয়ে দেবে, কত আনন্দ করবে, নিজে সব কিছুই তো করলো। এখন কেন থাকছে না বলো তো সে? কেন থাকছে না? হ্যাঁ, আমার মন খারাপ করছে না ও এখানে নেই বলে? হ্যাঁ, এটা কি উচিত কাজ হলো? একবার করে আসছে, আবার একবার করে চলে যাচ্ছে। এমনকি জয়ী কাজ আর তোর সাথে জুতেছে ওর বধুগুলো, শুতেছে শিশা বিপাশা, ও মাথা কাটছে। আপনারা কথা বলবেন না, বিয়ের নিয়মের সময় এত কথা বলতে নেই। নিন, উঠুন। পুতুল, এবার ওঠো। সবাই বলছে অবশ্য জরুরি কাজে, কিন্তু আচ্ছা বাড়িতে একটা খবর তো দিতে হয়। জানে তো বাড়িতে আমার এই অবস্থা, কোনো খবর পর্যন্ত দেয়নি। কোথায় গেল? আপনাদের ফ্যামিলিতে তো নানান গন্ডগোল, জরুরি কাজে গেছে না অন্য কাজে গেছে ভগবান জানে। ও তারপর তো আপনার ফ্যামিলিতে আবার এ ওর নামে কেস করে, তো ওর নামে কেস করে। আচ্ছা, আপনার ডিভোর্সি বৌমা আবার কেস করে আপনার ছেলেকে জেলে ঢুকিয়ে দেয়নি? ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এই বাড়িতে যাতায়াত করছে। আচ্ছা, আপনারা এসব অ্যালাউ করছেন কি করে বলুন তো? সে যাই করুন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কি খারাপ লাগছে জানেন তো? আমার দেওরটার মতিভ্রম হয়েছে। ওম বিষ্ণু চারণ স্তনায় প্রজাপতি ঋষি স্বাহা। কোনো সঠিক মেয়েকে বিয়ে করতেও মানা যেত, জানি না কি দেখে যে এই ফ্যামিলির মেয়েকে বিয়ে করছে। দেখুন, আমি আগেও আপনাকে বলেছি আপনাদের বাড়ির ছেলে পছন্দ করেছে। সে নিজে এসে নিজে মুখে আমাকে বলেছে যে আমার মেয়েকে সে বিয়ে করতে চায়। আমরা তো তার কাছে কিছু চাইতে চাইনি, তাহলে আপনি কেন বারবার আমাদের দোষ দিচ্ছেন বলুন তো? তাছাড়া আজকে একটা শুভ দিন, শুভ কাজ, তার মধ্যে আপনি যদি এরকম কথা বলতে থাকেন তাহলে আমার মনটা কেমন করে না? এমনিতে আমার মনের মধ্যে নানান অশান্তি,
তার উপর আপনি এভাবে কথা বললে তো আমার খারাপ লাগে। হ্যাঁ তাই তো, দেখো তোমার যদি কিছু বলার থাকে তুমি তোমার দেওরকে বলো, আমাদের বলছো কেন? দেখো আমাদের মেয়ে আমাদের কাছে শ্রেষ্ঠ, তাই না? হ্যাঁ তার একটা অসুখ আছে ঠিকই, তবে এই অসুখটা এমন অসুখও নয়। এটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে। তুই না আমার বৌদি ভাইকে আর অপমান করতে পারবি না চোরদা ভাই। তোর যদি বড়দা ভাইকে দেখতে যেতে ইচ্ছা করে তুই যা, যদি ইচ্ছে না করে তাহলে যাস না, কিন্তু এই বিয়ে তুই ভাঙতে পারবি না। একদম এই বিয়ে ভাঙার চেষ্টা করবি না তুই। আর তাছাড়া পুতুলদের বিয়ে ভাঙার কি আছে রে? বিয়ে তো হয়ে গেছে অলমোস্ট। কি হলো, সিঁদুরটা পরান। আমি না করেছি। তুমি না করলেও আমি বলছি বিয়েটা আমি করছি। মনে থাকবে তো তোমার এই কথাটা? মনে না থাকার তো কোনো কারণ নেই, কারণ বিয়েটা আমি সত্যিই করছি। ওর সঙ্গে বিয়েটা আমার হচ্ছে, আর বিয়েটা হবে কিনা সেটা সেটা আমাকেই ভাবতে দাও। ভাইয়ের অ্যাক্সিডেন্টটা আমাদের বিয়ে আটকানোর কোনো কারণ হতে পারে না। এত আয়োজন, এত কিছু, এর মধ্যে বিয়েটা আটকে তো কোনো লাভ নেই। বরং সিঁদুর দান হয়ে গেলে, বিয়েটা হয়ে গেলে ভাইয়ের ব্যাপারে আমরাও হেল্প করতে পারবো। হ্যাঁ বলো, আমাকে এটা সত্যি করে কথা বল দেখি। আমার দিকে তাকিয়ে সত্যি করে বল দেখি, আমার পরাগে কি হয়েছে? সে বেঁচে আছে তো? মা বিশ্বাস করো মা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু শুনলাম যে প্রচন্ড ক্রিটিক্যাল কন্ডিশন। মা এর মানে তুমি ধরেই নিতে পারো মা যে কিছু একটা এসপার ওসপার হয়ে গেছে, আর নাহলে কিছু একটা হয়ে যাবে। জেঠিমণি, জেঠিমণি তুমি শান্ত হও। হ্যাঁ রে পলাশ, তোর কি মাথার মধ্যে সাধারণ বুদ্ধি বলে কিচ্ছু নেই রে? মাটার সামনে এইসব কথাগুলো বলছিস? আর তাছাড়া তুই এত কথা বলছিস যে তুই জানলি কি করে? তুই তো ওখানে যাসনি, তুই তো এখানে দাঁড়িয়ে। আচ্ছা আমি কি বৌদি ভাইকে একটা ফোন করবো? এই না 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 তুতুল, একদম ফোন করিস না। আমি বলছি শোন, ওরা না এখন ব্যস্ত তো, ফোন করিস না। তুই বোন দাদার সঙ্গে চলে যা, তুই নিজে গিয়ে দেখ কি ঘটেছে ওখানে। হ্যাঁ আমি কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমিও তোর সাথে যেতে চাই না, আমি একা যেতে পারবো। জেঠিমণি তুমি কিছু চিন্তা করো না, বড়দা ভাই ভালো হয়ে যাবে, আমি বলছি তো। আমি ভাবছিলাম বলবো কিন্তু বলিনি। তুমি যে এত বেশি মাথা ঘামাচ্ছ না, লোকজন কিন্তু এবার তোমার সম্বন্ধে খারাপ কথা বলবে। লোকজন তো ধরেই নিয়েছে যে তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, না হলে এতদিন দেওরের বিয়েটা দাওনি বা কেন? আর এখন যখন দেখছো যে বিয়েটা হচ্ছে, সেটা মেনে নিতে পারছো না তুমি। আপনি কিন্তু সাবধানে কথা বলুন। আপনি কাকে কি বলছেন সেটা কিন্তু ভুলে যাচ্ছে। সাবধানে তো তোমারও কথা বলা উচিত না? তুমি তো নিজেই ভুলে গেছো কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলছো। তা বারবার তো এটা আমরা হতে দিতে পারি না, তাই না? তুমি যদি বারবার আমাদের মেয়ের সম্বন্ধে এই ধরনের কথা বলো, তাহলে আমরাও এই কথাগুলো বলতে বাধ্য হবো তোমার সম্বন্ধে। ঠিক আছে, তুমি থাকো তোমার বিয়ে নিয়ে। তুমি যখন আমাদের কথা শুনলে না, তখন আমরা এই বিয়েতে নেই। আর তোমার শ্বশুর বাড়ির লোক তো কুটুম্বিতা শুরু না হতে হতেই আমাদের এত বড় অপমান করলো। আমি এই বিয়েতে আর নেই, শুনছো? চলো। না না, যাবেন না, আপনি গেলে তো হবে না। জেঠিমণি, উনি যদি থাকতে না চান তাহলে তুমি কি জোর করে কিছু করতে পারবে? কাজে যেতে চাইলে যেতে দাও। আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি কিছু মনে করবেন না, আপনি থেকে যান। দেখুন, আমিও তো একটা মা, শুনছেন তো? আমার ছেলেটার কি হয়েছে আমি জানি না, আমার মাথার উপর এত বড় একটা বিপদ। আমি বুঝতেই পারছি না আমি কি করবো। এর মধ্যে যদি আপনারা একটু সহযোগিতা না করেন, আমাকে একটু যদি আমার পাশে না দাঁড়ান, আমি কি করে বাঁচি বলুন দেখি?
বড়দা ভাই, এখানে কোনো অশান্তি করবি না কিন্তু। বড়দা ভাই তাড়াতাড়ি অপারেশনের যদি দরকার হয়ে থাকে তাহলে সেটা করতে দিতে হবে, বুঝতে পারছিস তুই? তুই চুপ কর। আর তুমি কি জানো, তুমি এই যে বেআইনি ভাবে আমাদের কাউকে কিছু না জানিয়ে বন্ডে সাইনটা করেছো, এর জন্য তোমার এগেইনস্টে আমি লিগ্যাল স্টেপ নিতে পারি। জানি জানি তুমি কি কি করতে পারো, আমার সবই জানা আছে পলাশ। শুধু এই অপারেশনটা হতে দাও। না, হবে না। আমি হসপিটাল ম্যানেজমেন্টকে কমপ্লেন করব। ওদের সাহস কি করে হলো? হ্যাঁ, আমার দাদার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই তাকে দিয়ে আমার দাদার জন্য বন্ডে সাইন করিয়েছে। আমি কিন্তু এর জন্য কোর্ট অবধি দৌড়বো। বেশ, তাই যাক, কিন্তু অপারেশনটা যখন শুরু হয়েছে সেই অপারেশনটায় বাধা দিও না পলাশ। ইম্পসিবল। যতক্ষণ না আমার পয়েন্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এই অপারেশন হবে না। পলাশ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি হাত জোর করে তোমাকে বলছি, অপারেশনটা হতে দাও, না হলে না তোমার দাদা বাঁচবে না। ওর কন্ডিশন ক্রিটিক্যাল। তোমার আমার উপর রাগ, তো আমার উপর রাগের জন্য তোমার দাদার সাথে এটা করো না পলাশ। প্লিজ অপারেশনটা হতে দাও, এরকম করো না। আমার কথা শোনো, অপারেশনটা হতে দাও। না, হবে না। হয়তো সময় মতো অপারেশন করলে মানুষটা বেঁচে যাবে স্যার। একটা মায়ের কোল এভাবে খালি করে দেবেন? স্যার আমি ওর এক্স ওয়াইফ, সেখানে আমি যদি এই কাজটা করতে পারি আপনি কেন করতে পারবেন না? আপনি তো একজন চিকিৎসক, আপনার কাজটা একটা মানুষকে বাঁচানো, আপনি সেটা করবেন না স্যার? স্যার প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি প্লিজ পলাশের কথা শুনবেন না। আপনি ওর পাড়ায় গিয়ে খবর নিন। আমরা তো একই পাড়ায় থাকি, আমরা প্রতিবেশী। দরকার হলে আমরা সাক্ষী দেবো। আর পাড়ায় গিয়ে ওর সম্পর্কে একটা ভালো কথা আপনি শুনতে পারবেন। ওর সাংঘাতিক খারাপ রেপুটেশন। পলাশ আর ওর স্ত্রী মিলে ওর দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর বিনা অপরাধে মিথ্যে ভাবে এই মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এটা প্রমাণিত সত্য। বাবা, এ তো আপনাদের অনেক জটিল ব্যাপার। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো বুঝতেই পারছেন। না হলে ভাবুন না, নিজের ভাই এসছে, ও জানে যে দাদার অবস্থা ক্রিটিক্যাল, তা সত্ত্বেও ওটি হতে দেরি করে দিচ্ছে। আপনি ভাবুন একবার ওর ইন্টেনশনটা কতটা খারাপ। ওদিকে জেঠিমনিও কান্নাকাটি করছে, পুতুল দিয়েও কাঁদছে। এই পুতুলদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বৌদি ভাই, বিয়ে হয়ে গেছে। সিঁদুরদান আমি দেখে এসেছি, কিন্তু জেঠিমনির তো মাথার ঠিক নেই গো। তার মধ্যে এই ছোটদা ভাই যা খুশি তাই বলে এসেছে। তোমার জেঠিমনির না মাথা ঠিক থাকবে না। যা অবস্থা হয়েছে সেখানে মাথা ঠিক থাকার কথাও নয়। আর যদি আরো কোনো বড় বিপদ ঘটে সেখানে তো আরো মাথা ঠিক থাকবে না। তুমি বোঝাও না গো, তোমার দাদাকে বলো না গো যেন অপারেশনটা শুরু করতে দেয়। বলছি স্যার, প্লিজ স্যার অপারেশনটা শুরু করুন স্যার। আমি হাত জোর করছি আপনার কাছে, প্লিজ শুরু করুন। শুনুন ডাক্তারবাবু, আমার দাদার সঙ্গে কিন্তু এই মহিলার কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না। বরাবর একজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক ছিল এবং এখনো তাই আছে। এখন এখানে এসে এমন করছে যেন আমার দাদার শোকে যেন মরেই যাচ্ছে। আপনি বুঝতে পারছেন তো? আপনি বুঝতে পারছেন তো কি ডেঞ্জারাস মহিলা? ধরুন আপনিও যে কতটা ডেঞ্জারাস সেটা আমি বুঝতে পেরেছি। আমি সিদ্ধান্ত নিলাম এই অপারেশনটা আমি করব। হ্যাঁ, তাতে আমাদের হয়তো বাড়তি চাপ আসবে, আমরা হয়তো বিপদে পড়তে পারি। আসলে বিপদ বলতে তো আমরা একজনকে বিশ্বাস করেছি। হ্যাঁ, তার জন্য আমরা ফেঁসে যেতে পারি, মানে আমি ফেঁসে যেতে পারি। তাতে কি আর হবে, বেশি খুব বেশি হলে আমার চাকরিটা চলে যাবে, কিন্তু আমার মেডিকেল ডিগ্রিটা তো কেউ কেড়ে নিতে পারবে না। প্রাইভেট প্র্যাকটিস আমি করতে পারবো। কিন্তু যখন আমি জানি যে একজন মানুষের জীবনের থেকে বড় কিছু নয়, এটা জানার পরে আমি একজন পেশেন্টের অপারেশন না করে কি করে পারি তাকে মেরে ফেলতে? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এখনই ইনস্ট্রাকশন দিচ্ছি অপারেশন থিয়েটার রেডি করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে স্যার, অনেক ধন্যবাদ। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, ফুল চন্দন পড়ুক। না শিমুল, এটা তুই পুরো সত্যি বলছিস না। তার মানে পরাগ যদি তোর হাজবেন্ড না হতো তাহলে অন্য কারোর জন্য কি তুই এতটাই রিস্ক নিতিস বল? জানি না, বলতে পারবো না। হয়তো নিতাম, আবার হয়তো নিতাম না। আসলে কি জানো তো সুচরিতা দি, একটা সময় তো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। যাই হোক না কেন কিছু না একটা রয়েই যায়, আর সেটা
অস্বীকার করা যায় না। এত কিছুর পরেও তুই এটা বলছিস? এত কিছুর পরও মানে? অবশ্যই থাকে। তোমার বেলা কি হয়েছিল সুচরিতা দি, একটু মনে করে দেখো। আমার কথা বাদ দাও না, আমার খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল, সাংঘাতিক ক্রিটিক্যাল। থ্যাংক গড ডক্টররা পেশেন্টকে সার্ভাইভ করাতে পেরেছেন। এখন পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমরা পেশেন্টকে আইসিইউতে দিয়েছি। এই খবরটা আপনাদের জানাতে এলাম। আচ্ছা, বলছি যে আমার দাদার আর কোনো ভয় নেই তো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করছো দাদার কোনো ভয় নেই তো? ছিলাম কোথাও একটা। আমারও তো কোনো কাজ থাকতে পারে নাকি? কাজ আর কি থাকবে তোমার বলো? কাজ মানে তো নয় শিমুলকে বাস দেওয়া, নাহলে আমাদের বাস দেওয়া, এই তো কাজ। কাজটা সেরে এসছো তো। সেরে এসছি কি না সেটা প্রমাণ পাবে। আমি বলি আর নাই বলি, প্রমাণ তোমরা ঠিকই পাবে। हो अच्छा, इसका मतलब पुलिस में कंप्लेन করে এসেছো, है ना? ठीक है, हम लोग भी रेडी আছি। আচ্ছা বলছি, পেশেন্টকে কখন দেখা যাবে? না মানে ওনাকে একটু চোখের দেখা দেখতাম, তারপর ওনার মাকে খবরটা দিতাম, কিংবা একবার ভিডিও কল করে একটু দেখিয়ে দিতাম। ম্যাডাম এখন তো আমরা ওনাকে বেঁধে দিয়েছি, আর একটু অপেক্ষা করুন, তারপর আমরা ডেকে নেব। পেশেন্টকে একটু ধাতস্থ হতে হবে, কোনো রকম উত্তেজনা চলবে না। তবে একটা কথা আগেই বলে রাখছি, এমন এত ইনজুরি ছিল, এতগুলো জায়গায় ইনজুরি ছিল যে স্যার হয়তো আপনাদের বলবেন, তবুও আমি বলে রাখছি। বলুন না আমাদের, বলুন কি হয়েছে বলুন। ওনার কোনো একটা অর্গান হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে। এটা এখন নয়, আস্তে আস্তে হয়তো পরের দিকে, হয়তো পায়ের প্রবলেম হতে পারে। মানে কোন অর্গানটা কতটা এফেক্ট করে যাবে সেটা এখন বোঝা যাচ্ছে না। ডক্টররা আপনাদের বুঝিয়ে বলবেন। ওনারা আলোচনা করছিলেন, আমি শুনেছি বলে আপনাদের বললাম। মানে হাঁটা চলা করতে পারবে না, কাজকর্ম কিছুই করতে পারবে না? কি বললে তুমি আমাকে? আমি আমি লক্ষ্মী ছেলে? হ্যাঁ, তুমি খুব লক্ষ্মী ছেলে। হ্যাঁ, তুমি বলো স্যার, আমাকে তুমি কখন বকবে না তো গো? হ্যাঁ, আমাকে না সবাই বকে, শুধু শিমুল বকে না আমাকে। আর তুমি আমাকে বকনি কখনো, আমাকে বকবে না তো তুমি? তুমি যদি দুষ্টুমি করো তাহলে তাহলে একটু বকবো। তুমি যে বললে আমি দুষ্টু না, আমি লক্ষ্মী, তা তুমি আমাকে কেন বকবে? হ্যাঁ, আমি বলেছি তুমি দুষ্টু নও, তুমি লক্ষ্মী। কিন্তু কিন্তু লক্ষ্মী মেয়েটা যদি একটু দুষ্টুমি করে তাহলে আমি একটু 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 বকবো। আচ্ছা স্যার, আমি মাঝে মাঝে একটু একটু দুষ্টুমি করব। তাহলে তাহলে আমি একটু একটু বকবো। আর তুমি যদি বলো যে তুমি একটু একটু দুষ্টুমি করলেও আমি তোমাকে বকবো না, তাহলে ঠিক আছে, একটু একটু দুষ্টুমি করলে আমি তোমাকে বকবো না। স্যার, একটা কথা বলবো তোমাকে স্যার? বলো না। বলছিলাম কি যে তোমার বডিটা না খুব কটকটি। পুতুল, আমি তোমাকে বলেছি না এরকম বলতে নেই। হ্যাঁ, আমার বৌদিটা একটু রাগী। আসলে কি হয়েছে জানো, বৌদির সঙ্গে তোমার আলাপ তো এই কয়েকদিনের, ওই জন্য বৌদি তোমাকে এখনো ভালোবেসে উঠতে পারে। কিন্তু আমি জানি কিছুদিন পরে বৌদি তোমাকে ঠিক ভালোবেসে। না, আমি জানি বৌদি আমাকে কোনোদিন ভালোবাসবে না। আর সারাক্ষণ তো আমাকে দেখলে খালি মুখটা বেকার পচা। পুতুল, না, আমি শোবো না। আমি এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে না তুমি যদি বলো যে শিমুল এলে আমাকে ডেকে দেবে না, তখন কি হবে? হ্যাঁ, আমি এখন ঘুমিয়ে পড়লে তুমি আমায়, আমি উঠে পড়লে তুমি আমায় বলবে যে শিমুল এসেছিল, তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকিনি। তাই আমি একটু শুয়ে থাকবো। হ্যাঁ, আর তুমি আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? তোমাকে তো কোলে মাথা রেখে শুই। হ্যাঁ, কোলে মাথা রেখে তাহলে তুমি শো। ঠিক আছে।
তুমি গল্প শোনাও আমাকে। হ্যাঁ এখানে মাথা দাও। ঠিক আছে। উফ বারে। হ্যাঁ আচ্ছা স্যার, আমার মাথায় একটু বিল কেটে দাও। আমার শিমুল মাথায় বিড়ি কেটে ঘুম পাইয়ে দিত। তুমি মাথায় বিড়ি কেটে দাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, নির্লজ্জের মতো এইখানেই মেয়েটাকে কোলে শুয়ে মাথায় হাত বোলাচ্ছ যে? পরাগ, কেমন আছো? পরাগ, আমার হয়তো এখানে দাঁড়িয়ে কথাগুলো বলাটা ঠিক না, কিন্তু আজকে যে জীবনটা ফিরে পেলে পরাগ, সেটা কিন্তু শুধুমাত্র শিমুলের জন্য। তোমার ভীষণ ক্রিটিক্যাল অপারেশন ছিল। এই অপারেশনের জন্য একটা বন্ডের সইয়ের দরকার ছিল। খুঁজে খুঁজেও তোমার বাড়ির কাউকে কিন্তু পাওয়া যায়নি। শিমুল নিজে জীবন বাজি রেখে বন্ডের সইটা দিয়েছে। তোমার দিদি পুতুলের তো আজকে বিয়ে, সেই বিয়েতে পলাশের অমত, তাই তোমার ভাই বোধহয় বাড়ি থেকে পালিয়েই গেছিল। সারাদিন ফোনে অনেকবার চেষ্টা করেছি, পাইনি। তারপর অনেক কষ্টে বিকেলবেলা যখন ফোন করে পেলাম, তখন দেখো এখানে এসে কিরকম হম্বিতম্বি করছে। শিমুল যে বন্ডটা দিয়েছে তাই জন্য। শিমুল তো তোমার এখন আর কেউ হয় না, শিমুলের তাই বন্ডে সাইন করার কোনো অধিকারই নেই। এই সমস্ত আজে বাজে হরেক রকমের কথা বলে তোমার অপারেশনটা ডিলে করার চেষ্টা করেছে পলাশ। আর সত্যি শিমুলের মতো মেয়ে বলে তাই ও নিজের জীবনটা পর্যন্ত রিস্ক নিয়ে সমস্ত কিছু দিয়ে বন্ডে সাইন করেছে, যাতে তোমার অপারেশনটা ঠিক মতো হয়ে যায়। আর তারপরে এখন ও বলছে থানা পুলিশ করবে। বিপাশাদি, সবে জ্ঞান ফিরেছে, এখন ওর সামনে এসব কথা বলো না। কেন বলছো? সরি। দেখো পরাগ, আমরা জানি যে এই অবস্থায় এত কথা বলা উচিত নয়, তবুও না বলে পারছি না। শিমুল কিন্তু না আবার বিপদে পড়তে পারে। অন্তত তোমার ভাই তো সেই চেষ্টাই করছে। ওই যে ও সইটা করেছে না, সেই জন্য থানা পুলিশ করতে চাইছে। কিন্তু আজকে তুমি যে এই বেঁচে ফিরেছো, এই মেয়েটার জন্য, এই মেয়েটার একটা সইয়ের জন্য। এই একটা জীবনে তুমি শিমুলের ওপর ঋণী রইলে। কিন্তু हाँ पराग, जब तुम ठीक हो जाबे ना, तब डॉक्टर से पूछ के देखना कि शिमूल जा करेছে वो गलत আছে कि ना। हाँ शायद कानून के हिसाब से वो गलत আছে, पर हर कुछ तो कानून के हिसाब से হয় না না पराग। इंसानियत तो একটা জীবন বলেও কিছু থাকে, और শিমুল और इंसानियत দিয়ে ও सब कुछ করেছে। हाँ वो চেয়েছে कि जितनी जल्दी हो सके तुम्हार ऑपरेशन हो, तुम्हें ठीक हो जाओ, इसलिए वो साइन করেছে। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে না सबसे पहले শিমুল এসেছে। हाँ আমরা भी এসেছি, पर শিমুল রে ডাকছে পরাগ, একটু শুনে নে কি বলছে। এখন কি কথা বলবো বলো তো? ওর সাথে কথা বলে উত্তেজিত হয়ে পড়বে, আর সেটা ওর জন্য ভালো না। ওরে বাবা, তুই না কথাটা শুনলেও তো উত্তেজিত হতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। জানা বাবা কি বলছে একটু শোন। কি শুনবো বলো তো? কি বলবে? আমি কি বলবো গিয়ে? शायद कुछ बोलते चाहे শিমুল, एक बार सुन लो ना। কি আর বলবে বুঝতে পারছি ভালো করে। ওই পলাশ আমার নামে নালিশ করেছে, সেই বিষয়ে কথা বলবে। এটা শোনার কি আছে বলো তো? আমার একটা কথা মাথায় ঢোকে না, একটা অসুস্থ ছেলে তোকে ডাকছে একবার, তুই তো এত কষ্ট করে মরি বাঁচি করে ওকে বাঁচিয়ে তুললি, তোর এইটুকু শুনতে কি আছে? তুই যা না। বিপাশাদি, আমার জন্য কিছু নাই, কথা বলো না। ঈশ্বর চেয়েছেন তাইও বেঁচেছে। আবার প্রমাণ হয়ে গেল আমরা যতই আলাদা হই কাগজ কলমে, বিয়েটা আসলে জন্ম জন্মান্তরে একটা বন্ধন।
দেখো, আমি যতই খারাপ স্বামী হই, তুমি তো কখনো খারাপ স্ত্রী হতে পারোনি। আমার এরকম দুর্যোগে তুমি তো আমার পাশে এসে দাঁড়িয়েছ। আমার খুব ইচ্ছে করছে তোমাকে মাথায় করে রাখতে, কিন্তু আমার তো সেই সুযোগ নেই। শিমুল, পলাশের কথা তুমি কিছু গুরুত্ব দিও। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর ও কোনো কথা কোনো গুরুত্ব আমার কাছে নেই। আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু আমার ইচ্ছে করছে তোকে এখানে কোনো প্রয়োজন নেই, চলে যা। দাদা, বেশি কথা বলিস না পলাশ। আমি খুব ক্লান্ত। তুই বাড়িতে যা, ওখানে দিদির বিয়ে ব্যবস্থা। তুই তো দিদির বিয়েতে থাকবি না ঠিক করেছিস, তাহলে যা। বাড়িতে গেলে মা তোকে দেখলে কিছু ভরসা পাবে, আর যদি সেটা তোর ইচ্ছে না হয় তাহলে অন্য কোথাও চলে যা, আমার এখানে আসিস না। সিস্টার, একমাত্র শিমুল ছাড়া আমার বাড়ির কাউকে অ্যালাউ করবেন না। ওকে। অবশ্য আমার মা যদি আসতে চায়, মায়ের ব্যাপারটা আলাদা। আর কথা বলতে পারছি না, ঘুম পাচ্ছে, পেন হচ্ছে খুব। সত্যের জয় হয়। বৌদি ভাই, বৌদি ভাই, আমি তোমাকে বলেছিলাম না একদিন বর্দা ভাই ঠিক বুঝতে পারবে। দেখো আজকে নিজের জীবন দিয়ে বুঝতে পারছে যে তুমি ওর কাছে কতটা, তুমি ওর কাছে কি। বৌদি ভাই, তুমি 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 বুঝতে পারছো তো? এমন করে কেন নাক দেখিয়ে দেখিয়ে কথা বলছিস তুই? হ্যাঁ, কেমন করে আমার সাথে রাগ দেখে কথা বলছি? দেখো বৌমা, সত্যি কিছু খাবে না? একটু খাও না। সব তোলা আছে তোমাদের খাবার। ও বৌমারা একটু কিছু। জেঠিমণি, তুমি এখনো বৌদি ভাইকে চিনতে পারো না, আর মা তোমাকেও বলছে বৌদি ভাই এ বাড়ির খাবার খাবে না। সেরকম কিছু নয় তুতুল, বিপাশাদির বাড়ি যাবো তো ওখানে গিয়েই খাবো। ও কি কথা গো? হ্যাঁ, বলছি তোমাদের সকলের তো এখানে নেমন্তন্ন ছিল না, তাইলে তোমাদের সকলের খাবার তো তোলা আছে, কেন খাবে না গো? খাও না, চলো। না না কাকিমা, এত রাত্রির বেলা এত তেল ঝাল আর খাবো না। আর তাছাড়া যাওয়া আসা তো করি, আসবো না হয় কোনো একদিন খেয়ে যাব। হ্যাঁ কাকিমা, আর থাকবো না, সারাদিন বাড়ির বাইরে, বাড়িতে মেয়েটাও রয়েছে, এখন চলে যাই। हाँ वही तो, मुझे भी नहीं पता कि आज हमारी किस्मत की आज।
ससुराल नाम का भी तो कोई चीज है ना मेरा। हाँ, आसपास के लोगों को पता है कि परागर की कंडीशन আছে, पर किसी के अंदर ये मेंटेलिटी नहीं कि वो जाके हॉस्पिटल में उसका देखरेख करबे। और इस घर का लड़का पलाश, वो तो हॉस्पिटल में गेचिलो फाइट करते है ना। खैर छोड़िए काकीमा, हम लोग को ना भी जाना पड़ेगा, बहुत देर हो गए। पर আমরা আসবো, পুতুল দিকে जाने से पहले আমরা जरूर আসবো কাকিমা। হাই তুই তুই আজকে থাকবি না আমার কাছে? লক্ষ্মী দিদি আমার, তুমি তো জানো আমি এখানে থাকবো না। আর এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটার কাছে যে আমি তোমাকে দিয়েছি, এই মানুষটা তোমায় দেখে রাখবে। আসবো তো আমি, কাল আসবো, এসে তোমায় সাজিয়ে গুছিয়ে দেবো। তুমি কাল শ্বশুর বাড়ি যাবে তো? মা, পাড়া ছাড়া করবো মানে পাড়া ছাড়া করবো। গোটা পাড়ার লোকজনদেরকে না তোমার এগেইনস্টে অর্গানাইজ করবো, করে তোমাকে এই পাড়া থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। দেখবে পারি কিনা? তোমার এই অসভ্যতা, তোমার এই বদমাইশি দিনের পর দিন ধরে মেনে নেবো ভেবেছো? বাড়াবাড়ির একটা সীমা থাকে পলাশ। অনেকক্ষণ থেকে সেই হসপিটাল থেকে তোমার এই অসভ্যতা সহ্য করছি। আচ্ছা, একটা মেয়ে তোমাদের বাড়ির জন্য এত কিছু করছে, এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই না তোমার? নিজের দিদির বিয়েতে তো থাকুনি, যখন হসপিটাল থেকে ফোন করা হলো সইয়ের জন্য তখনও টাইম মতো পৌঁছওনি। আবার হসপিটালে গিয়ে অপারেশনটা যাতে ডিলে করা হয় সেই চেষ্টা করছিলে তুমি। আজকে তোমার দাদা যে বেঁচে ফিরেছে না শুধুমাত্র শিমুলের জন্য। যখন তোমার দাদা সত্যি সত্যি জ্ঞান ফিরলো তখন গিয়ে তুমি শিমুলের নামে চারটে বাজে বাজে কথা বললে। কি বললে না, শিমুল নাকি প্ল্যান করে তোমার দাদাকে মারতে চেয়েছিল। তোমার লজ্জা করে না না পলাশ? और कितना दिन पलाश, कम तो उम्र है नहीं तुम्हार। खुद की तरफ एक बार देखो ना, तुम्हार बीवी तो जेल में আছে, तो काम वाम सब গেছে, और तो काम वापस আসবে না। और नया काम जेल का स्टैंप लेके গেছে, कैसे पाबे नया काम? और তোমার जो कंडीशन আছে पलाश, फ्यूचर एकदम जीरो আছে। काम वाम तो कुछ करो ना तुम, और थोड़ा बहुत जो भी करो उसमें जीवन चले जाবে तुम, नहीं ना? इसके बाद जब रास्ते से जाबे ना, तब तुम्हारी बीवी की तरफ इशारा करे हर कोई बोलबे कि वो देखो जेल से लौटा हुआ क्रिमिनल যাচ্ছে। अच्छा लगेगा? একদমই ঠিক। তুমি হয়তো বলতে পারো পলাশ যে শিমুলকে দেখেও সবাই একই কথা বলবে, তার সঙ্গে এটাও কিন্তু বলবে যে ও বেকসুর খালাস পেয়েছে, যেটা তোমার বউকে দেখে কেউ বলবে না। সবাই এটাই বলবে যে তোমার বউ ইচ্ছে করে শিমুলকে ফাঁসিয়েছে আর সেই জন্য ও জেল খেটেছে। হাসপাতালে শুধু তুমি বেরিয়ে গেছো, বেঁচে গেছো, কিন্তু সবসময় বেঁচে যাবে না পলাশ। আর তুমি দিনের পর দিন যা করে যাচ্ছ পলাশ, তোমার বাঁচার সম্ভাবনাটাও কিন্তু কমে যাচ্ছে। তাই না? তাই তাই বলো, শান্তিতে থাকতে দিবি? হ্যাঁ, শান্তিতে থাকতে দে। মেয়েটার বিয়ে আজ, কাল মেয়েটা চলে যাবে বাড়ি ছেড়ে। তারপরে এই বাড়িটাতে আমি একা, তোর সঙ্গে আমাকে থাকতে হবে। বৌমা, বৌমা গো, আমার পর একটা কবে ফিরবে গো? কবে বাড়িতে আসবে সে? একটু বলো না, আমায় বলো না। 2-1 দিনের মধ্যে হয়তো ছেড়ে দেবে। তবে আমি একটা কথা বলছি, ওর জন্য কিন্তু একটা কেয়ার গিভার রাখবে, যে কিনা ওকে দেখে ঠেকে রাখবে। ওর কিন্তু সুস্থ হতে একটু সময় লাগবে। এই সব কিছু হচ্ছে তোমার জন্য। তাই যদি হয় থানায় গিয়ে প্রমাণ জমা করো না। আমি তোমার উপর ভরসা করলাম বাবা। দেখছো তো আমার সংসারের হাল, ছেলেটার কি হবে জানি না আমি। সে কবে বাড়ি ফিরবে, কবে ফিরবে না। আমি হয়তো তোমাদের বাড়িতে ওই বউ ভাতের অনুষ্ঠানে যেতে পারবো না, কিন্তু অষ্টমঙ্গলায় ওকে নিয়ে এসো বাবা। আমি বলছিলাম কি, ওদেরকে দুজনকে একটু অষ্টমঙ্গলায় পাঠিয়ে দেবেন, কেমন? দেখুন, আমি কিন্তু পুতুলের আসার জন্য পথ চেয়ে বসে থাকবো।
তোমাদের আসার জন্য পথ চেয়ে বসতে। এতই যখন মেয়েকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে তাহলে বিয়েটা দিলেন কেন? মেয়েকে ছেড়ে থাকতে সব মায়েরই কষ্ট হয়, কিন্তু তার মানে তো এই নয় যে মেয়েকে সংসারী করে তুলবে না। মায়েরা তো স্বার্থপর হয় না, মায়েরা কাঁদে আবার মেয়েকে ভালোবাসে। আপনার মা বুঝি আপনার বেলায় কাঁদেনি? আপনি যখন আপনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছিলেন কাঁদেনি বুঝি? বলুন না। বলছে আমাদের মধ্যে তো আর কারোর আশীর্বাদ করার নেই, আমরা তো পুতুল দিক থেকে ছোট, তাই ওই তো জেঠিমারা এসেছে, ও সুন্দরী জেঠিমা, বিপাশাদির শাশুড়িও এসে গেছে। বলছি দুই জেঠিমাকেই বলছি তোমরা একটু পুতুল দিকে আশীর্বাদ করো না গো। আসলে মেয়ের চলে যাওয়ার সময় হয়ে গেছে তো, তাই ভাবলাম একটু যাই, দেখা করে আসি। সুন্দর জেঠি, আমি এলে তুমি আমাকে তেঁতুল আচার দেবে তো? দেবো রে মা, দেবো। এই তো তোর তত্ত্বে পাঠাবো বলে আমি 2 শিশি আচার আগে থেকেই এনে রেখেছি। চাই পাঠাবে? তুমি কি ভালো গো, তুমি খুব ভালো তুমি সুন্দর জেঠি। তুই যে তক্তি খেতে ভালোবাসিস না, সে আমের তক্তি আমি বানিয়ে রেখেছি, ফুলসজ্জার তত্ত্বে পাঠিয়ে দেবো, কেমন? আর শোন, এবারে ঘুরে এসে কিন্তু আসবি। এই বিয়ে হয়ে গেছে বলে পায়া ভারী যেন না হয়ে যায়, জামাইকে সঙ্গে করে নিয়ে আসবি, কেমন? জামাই বাবা জীবন, তুমি এসে কিন্তু আমাদের বাড়িতে। আর এই অষ্টমঙ্গলে একবার এসে ডুব দিয়ে দিলে আর কখনো এলে না, এটা যেন না হয়, কেমন? আসতেই হবে। পুতুল তো সারাক্ষণ এ বাড়ি ও বাড়ি করে বেড়ায়, ওর তো কোনো নিষেধ মানা নেই, যেখানে ইচ্ছে সেখানে যায়, যখন খুশি। আসলে ওর সাথে গল্প করেই তো আমাদের সময়টা কেটে যেত। হ্যাঁ গো, ঠিক বলেছো দিদি। আর ও তো কোনোদিন কাউকে আপন। সেটা কতদূর গিয়ে পৌঁছতে পারবো জানি না, কারণ বুঝতেই তো পারছো পরাগের এরকম অবস্থা, ডাক্তার যে কোনো মুহূর্তে ওকে ডাকতে পারে। আর শিমুলকে তো আমরা একলা ছাড়বো না, ওর সঙ্গে আমাদেরও যেতে হবে। চেষ্টা করব যাওয়ার, যদি না পারি পরে একসময় গিয়ে ঘুরে আসবো। তুমি কিন্তু পুতুলকে নিয়ে অষ্টমঙ্গলায় চলে এসো, তখন দেখা হবে। আসবো, নিশ্চয়ই আসবো। আয়, তোকে এবার একটু আশীর্বাদ করে নি। এনে পুতুল, এই টাকাটা রাখ। এত টাকা দিয়ে আমি কি করবো সুন্দর জেঠি? আমি তো একা একা দোকানে যেতে পারি না, আমাকে নিয়ে যেতে হয়। আমাকে যা লাগবে তা কিনে দেবে। হ্যাঁ, তুমি রেখে যাও টাকাটা। হ্যাঁ, তোমার ছেলেদের কাছে তোমাকে কত চেয়ে চিনতে টাকা নিতে হয়, আর আমার দরকার নেই টাকা। শোনো, এই নাও, তা ধরো তো, এটা জেঠিমাকে দাও। জেঠিমাকে বলো জেঠিমা যেন এই টাকা দিয়ে মিষ্টি টিষ্টি কিনে খায়। ঠিক আছে। দিদি, তুমি টাকাটা রাখো, স্যার দিয়েছে, তুমি মিষ্টি কিনে খাবে। না না, চিচি, এরকম কাণ্ড করো না জামাই। আমি গরিব মানুষ, আমার ছেলেরা আমার থেকে সর্বস্ব নিয়ে নিয়েছে, তাও আমি ওই ছেলেদের থেকে হাত পেতে ভিক্ষে করে যেটুকু পাই তার থেকে আমি কিছু কিছু করে জমিয়ে এটা আমি পুতুলকে দিয়েছি। তাই বলে তুমি আমাকে টাকা দেবে? না না, এটা হয় না জামাই, এটা হয় না। জেঠিমা, টাকাটা কিন্তু আমি দিচ্ছি না, তাছাড়া আমি দেওয়ার কে? টাকাটা আপনার মেয়েই দিচ্ছে।
দেখুন আপনার মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে। এখন আর মেয়ের মুখ দেখতে নেই দিদি। তুই জেঠিমাকে ঘরে নিয়ে যা, ঘরে যাও দিদি। হ্যাঁ আর দেখবো না, আর দেখতে পাবো। তুমি কেঁদো না জেঠিমণি, দেখো যা হয় ভালোর জন্য হয়তো। তুমি চেয়েছিলে না যে পুতুলদের খুব ভালো বিয়ে হোক, দেখো কত ভালো বিয়ে হয়েছে পুতুলদের, কত ভালো জামাইবাবু পেয়েছি আমরা। এবার দেখবে পুতুলদের যখন আসবে না আনন্দ সুখে ঝলমল করবে। হ্যাঁ তুমি একদম কেঁদো না, কত তুই খুব ভালো থাকবে পুতুলদের। তোর মুখে যেন ফুলচন্দন পড়ে মা, তাই যেন হয়। মেয়েটা আমার বড্ড দুঃখী, বড্ড দুঃখী মেয়েটা আমার, বড্ড দুঃখী। দিদি দিদি চুপ করো, দেখবো না না চল। পরাগ, ও পরাগ, মা তুমি এসেছো, আমি এখন একটু ভালো আছি মা, ভালো আছি। তুমি আবার এর মধ্যে এত কষ্ট করে কেন এলে মা? ওদিকে বাড়িতে দিদির বিয়ে গেছে, তোমার ওপর অনেক ধকল গেছে মা। আমি একটু ভালো আছি। ওরা বলেছে আমাকে কালকে ছেড়ে দেবে, ডাক্তার বলেছে আমি বাড়ি গিয়ে রেস্ট নিতে পারবো। পরাগ, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাকে বৌমা কিচ্ছু জানায়নি। কেন জানিস? পুতুলের বিয়েতে যাতে কোনো রকম কোনো বাধার সৃষ্টি না হয় তার জন্য সে আমাকে কিচ্ছুটি জানায়নি। এই আজ পুতুল শ্বশুর বাড়ি গেলে আমায় নিয়ে এসেছে সঙ্গে করে। আমি তোকে একবারও দেখবো না বাবা, তাই হয়? পরাগ রে, কি হলো বল দেখি বাবা? তুই তো সেই মিষ্টি আনতে গেলি না, তারপরে কি হলো? এত বড় দুর্ঘটনা আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। একটু সাবধানে চলতে হয় বাবা, একটু সাবধানে চলতে হয় রাস্তাঘাটে। সাবধানে কি চলবো বলতো? একটা গাড়ি তো উল্টো দিক থেকে হঠাৎই এলো, আমি চালাচ্ছিলাম না বাইকটা। কিন্তু আমি তো শুনলাম যে চালাচ্ছিলে, তার কিচ্ছুটি হয়নি। তোর কি করে? আচ্ছা মা, এটা তো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে কিছু বলা যায়? হ্যাঁ, আচ্ছা এসব কথা ছাড়ো মা, এসব কথা ছাড়ো। বলছি দিদির বিয়ে সব মিটলো ঠিক মতো? হ্যাঁ বাবা, তোমার দিদির বিয়ে খুব ভালোভাবে মিটে গেছে। তবে বলছিলাম যে ওই তোমার ভাই, সে কিন্তু বিয়েতে কোনোভাবে জড়ায়নি, কিচ্ছুটি করেনি সে। আমি তো আবার শুনলাম কাল নাকি এখানে এসে খুব হম্বিতম্বি করেছে। ওই বৌমা বন্ডে নাকি সে সই করেছে বলে ওকে খুব চাপে রেখেছে, থানা পুলিশ করবে বলছে। পরাগ, যে কেউ তো তোমার জীবনটা এভাবে তছনছ করে দেয়নি শিমুল, তাই আমার জন্য তোমার করাটা একটু আলাদা। থাক বাবা, উপরে আগে সমস্ত কথা এখন থাক দেখি, পরে এই সমস্ত কথা বলুক্ষণ। আমি ভাবছিলাম কি, কাল তো তোমায় বাড়ি নিয়ে যাবে, তো ওর ছেলেটা আমার চোখের সামনে থাকবে, আমার এইটুকুই শান্তি। কিচ্ছু হবে না, আমি ঠিক তোমাকে সেবা শুশ্রূষা করে আমি ঠিক তোমাকে দাঁড় করিয়ে দেবো বাবা, তুমি চিন্তা করো না।
তুমি আমাকে আর দাঁড় করাতে পারবে না মা? ও কি কথা? দাঁড় করাতে পারবো না কেন বাবা? তোমার কিচ্ছু হয়নি, দেখো না এই তো কত কথা বলতে পারছো না। ওই গলাটা একটু দুর্বল আছে, ও সব ঠিক হয়ে যাবে। তুমি 7-10টা দিন সময় দাও। বলি কি, সেবা শুশ্রূষায় তোমার মায়ের কিন্তু খ্যাতি আছে। হ্যাঁ দেখো না, আমি ঠিক যত্ন আত্তি করে তোমায় আমি সুস্থ করে তুলবো, তুমি দেখো। আমার পাটা আর কোনোদিন ভালো হবে না মা। আমার পাটা কেটে বাদ দেওয়ার কথা ভেবেছিলেন ডাক্তার, সেটা করতে হয়নি। কিন্তু আমি আর কোনোদিন নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারবো না। কি বলছিস পরাগ? ঠাকুর এত বড় সর্বনাশ করলেন না? তুই কাজ করবি? কাজ করবে কি করে? মা মা প্লিজ মা, এখানে এইভাবে কান্নাকাটি করো না। তোমার ছেলের কিন্তু মনের উপর চাপ পড়তে পারে। আর দেখো, সবকিছুরই তো চিকিৎসা হয়। তোকে যে চটটা মারলাম না, এক ফোঁটা রিগ্রেট করছি না আমি। তুই ছোট বোনের মতো তো, তোকে ভালোবাসি, তাই এরকম অসভ্যের মতো কথা বলবি যদি আবার মার, তুই ভবিষ্যতেও আমার কাছে মার খাবি। তুই ভাবিস না শিমুল, তোকে ভালোবাসি বলে তুই যা নয় তাই চন্দন সম্পর্কে বলবি, যা খুশি তাই বলবি, আর সবটা আমি মেনে নেব, এটা ভাবিস না। বিপাশাদি, শিমুল को मार के ठीक करोनी তুমি। হ্যাঁ, কি বলতে কি চাইছিস তোরা? বেশ, তুমি আমায় খারাপ মেয়ে ভাবো তো? বিপাশাদি তুমি বলো না, আমার কি স্বার্থ আছে তোমার সাথে চন্দনদার সম্পর্কটা শেষ করে দেওয়ার? খারাপ ভালোর এখানে কোনো প্রশ্ন নেই। খারাপ ভালোর কথা তো আমি বলিনি, কিন্তু যেটা চন্দন নয় সেটা তুই চন্দন সম্পর্কে বলবি আর সেটা আমি মেনে নেবো, সেটা তো হতে পারে না। কোথা থেকে একটা উটকো কথা কার কাছ থেকে তুই শুনে এসছিস, সেটা তুই আমাকে আমার হাজবেন্ড সম্পর্কে বলবি, আমার খারাপ লাগবে না? কেউ কিছু বলেনি, নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। সেটা কি ভুল? আর এখানে যে আমি একা শুনেছি তা কিন্তু নয়, এই যে দুজন দাঁড়িয়ে আছে তারাও সবটা দেখেছে। সবটা বুঝি মিথ্যে? কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিসটা কি? কি দেখেছিস তোরা? কি দেখেছিস? কি দেখেছো গো সুচরিতা দি? চুপ করে থাকো না, কি দেখেছো আমাকে বলো। আচ্ছা থাক না এখন এইসব ঝামেলা। কেন সুচরিতা দি কেন থাকবে? কেন এড়িয়ে যাচ্ছ? সত্যি কথা বলতে পারছো না? দেখো, তুমি যদি সত্যি বিপাশাদিকে ভালোবাসো সত্যি কথাটা বলো, বলা উচিত। ও আমাদের বন্ধু। শেষে তুমি অন্তত বলো। हाँ বিপাশাদি, শিমুল जो বলছে না वो सच আছে। কি সচ আছে? কি বলছিস তোরা? এটা দেখছি চন্দন এতদিন ধরে যা বলেছে সব ঠিক। আমাকে বারবার বলতো তুমি এই যে এত লোকের সঙ্গে মেলামেশা করো, এত লোকের সঙ্গে হাহাহি করো, তোমার এই ওভার ফ্রেন্ডলি নেচারটা মোটেও ভালো নয়। তুমি হারে হারে টের পাবে কি বিপদ হবে তোমার। ঠিক দেখছি আমি তাই হচ্ছে। আমি ওকে ইগনোর করতাম এতদিন ধরে, ভাবতাম যা ভুলভাল বলছে, কিন্তু দেখছি না, যা বলেছে সবটা সত্যি। দিনের পর দিন ধরে ওকে আমি ইগনোর করে গেছি শুধু তোমাদের জন্য, তোমাদের জন্য। তোর হাজবেন্ডের ক্রাইসিস বলে আমি। প্লিজ এই কথাটা বলো না। আমি তো তোমাকে বলিনি বিপাশাদি তুমি আমার সাথে চলো, তুমি নিজের উদ্যোগেই গেছো। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো বলেই আমার সাথে গিয়েছিলে, সেটা আমি মানছি, কিন্তু চন্দনদার যখন আপত্তি ছিল তখন কেন গিয়েছিলে? চন্দন তো কোনো কালে এসবে আপত্তি করেনি, কখনো কোনো কিছুতে আমাকে বারণও করেনি, কিন্তু এখন যে কথাটা চন্দন বলছে সেটা তো আমারও কথা। তুই তো শতদুকে ঠকাচ্ছিস। তুই যেটা করছিস ওর সাথে সেটা ঠিক করছিস তুই?
দেখো আমরা অতটা শিমুলের মতো ভোকাল নই ঠিকই, তবে এতক্ষণ ধরে যা যা শুনছি, যা যা হচ্ছে, আর চুপ থাকতে পারলাম না। শিমুল যা বলছে ঠিক, চন্দনের একটা বউ আছে। একটা বাচ্চাও আছে, এবং সেই মেয়েটি জানে যে তোমার আর চন্দনের মধ্যে কোনো সম্পর্ক নেই, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। হতে পারে, এটা হতেই পারে না, এটা কখন হতে পারে, এটা হতেই পারে না। এটা যদি না হয় না, সব থেকে বেশি আমরা খুশি হব বিপাশাদি। বিপাশাদি, তোমার মনের অবস্থাটা আমরা সত্যিই বুঝতে পারছি। তো ঘটনাটা না ঘটে গেছে, একটু বোঝার চেষ্টা করো। কতদিন তুমি চোখ ধারবে বলো তো? বিপাশাদি, চন্দনদার কাছে তুমি আনসার চাও। না না না, কখনো না, প্রশ্নই ওঠে না। তোদের এই সমস্ত উল্টোপাল্টা কথা আমি ওর কাছে কই ফেরত চাইবো? ভাবছিস কি করে? ठीक है बिपाशा दी, फिर अपनी आंखों से जाकर देखो। चलो ना हम लोग के साथ जाकर ওই औरत और ওই বাচ্চাটার সাথে দেখা করো, তাহলে তো বুঝতে পারবে, হ্যাঁ না? আমি জানি চন্দনদা কিন্তু তোমাকে যেতে দেবে না। আবার এমনও হতে পারে যে এই বউটাকে অন্য কোথাও সরিয়ে দেবে, যাতে আমরা যেটা বলছি সেটা মিথ্যে প্রমাণ হয়। এসব করতেই পারে চন্দনদা। দেখো, আমরা যে ও বাড়িতে গিয়েছিলাম, বউটা তো চুপ করে বসে থাকবে না। এতদিনে নিশ্চয়ই চন্দনদাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। কে মহিলা? কে মহিলাটা? কে? কোন মহিলার কথা বলে চলেছিস তখন থেকে তোরা? মহিলাটাকে সেটা কি করে বলবো বলো? কোথা থেকে জোগাড় করেছে সেটা তো বলতে পারবো না। তবে চন্দনদা এটা বলেছে যে সে তাকে বিয়ে করেছে একটাই কারণে, কারণ চন্দনদা তোমার সাথে সুখী নয়। তুমি সন্তান সুখ কখনো ওকে দিতে পারোনি। ও তো বাচ্চা ভালোবাসে, তাই বাচ্চার জন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে, আরেকটা সংসার চালাচ্ছে, প্যারালাল সংসার। আর শনি রবিবার করে না ওখানেই যায়। যেই শনি রবিবার যেতে পারে না, তখন বউটা ঝামেলাঝাটি করে। এই কথাগুলো কিন্তু আমার ওর কাছ থেকেই শোনা। শোনো, তুমি চাইলে নিজে গিয়েই দেখে আসতে পারো, তোমার নিজের চোখেই দেখা উচিত। এমনও তো হতে পারে যে আমরা হয়তো তোমাকে সব ভুল বলছি। তোমার তো মনে হতেই পারে, তাই না? তাহলে এখন কাঁদছো কেন তুমি? আমাকে হয়তো চার্জ করার পর সবটা স্বীকার করেও নেবে, কিন্তু তারপর বিপাশাদি, তুমি কি করে তাকাবে বলো তো চন্দনদার দিকে? কি করে তুমি এ বাড়িতে? এই সংসারের বাইরে কোনো দিকে কোনোদিন মন দিইনি। বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। আত্মীয় পরিজনরা কত সময় কত অনুযোগ করেছে। বিয়ে কি তোর একারই হয়েছে? সংসারটা কি তোরই একা? কারোর কোনো কথায় পাত্তা দিই, সবটা ঢেকে ঢেকে রেখেছি। দুটো আঁচ লাগতে দিস। কিছু কথা ভীষণ ওর মাকে তোলা তোলা করে রেখেছি। সব মিথ্যে, সব মিথ্যে। শিমুল, কি করে বাঁচবো আমি? কি নিয়ে বাঁচবো? বন্ধুরা সব জড়ো হলে ফোটে কথার খই। সুচরিতাদি তো সত্যি অন্যরকম, শীর্ষাও তাই। আমি না হয় ধরেই নিলাম যে শিমুল প্রথমবার বলেছে, কিন্তু ওরাও তো বলছে। শোনো, ওরা মোটিভেটেড হয়েছে। শিমুল ওদের মোটিভেট করেছে আমার এগেইনস্টে, চালিত করেছে, বুঝতে পারলে? এতে ওর লাভ কি হবে বলো? ভেরি সিম্পল বিপাশা, তুমি এটা বুঝতে পারছো না? এটা আবার তোমাকে আমায় বলে বোঝাতে হবে? ওর নিজের কোনো সংসার নেই, সংসার ধর্ম বলে কিছু করেনি। এই যে তুমি সংসার করছো এটাও দেখতে পাচ্ছে না। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। তুমি মানুষকে কতটুকু চেনো। দেখো, পরাগের ব্যাপারটা তুমি বাইরে থেকে দেখেছো, তুমি জানো।
ভেতরে আসলে কি সেটা কি তুমি জানো? না না না, এটা বলো না গো, এটা বলো না। আমি একদম দেখেছি, সামনে থেকে দেখেছি শিমুলোর শাশুড়ির জন্য, ননদের জন্য, পরাগের জন্য কি কি করেছে, কিভাবে করেছে আমি দেখেছি গো। তুমি যেটুকু দেখেছো সেটা বাইরের, এর ভেতরেও তো অন্য কিছু থাকতে পারে, এটা তুমি বোঝার চেষ্টা করো। দেখো এমন এমন বদনাম দিল স্বামীকে যে স্বামী নাকি অত্যাচারী, স্বামীর সাথে ঘর করবে না বলে, স্বামীর সাথে থাকবে না বলে। আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটা গভীর, এতটা ভালো, আমরা এতদিন ধরে সংসার করছি। তুই দেখো আমাদের সম্পর্কেও কি নোংরা কথাটা রটালো আমার সম্পর্কে। আমরা তো সুখে এতদিন ধরে সংসার করছি। হ্যাঁ, আমাদের সংসারে তোমার একটা দুঃখ আছে যে আমাদের কোনো সন্তান নেই। আমার কিন্তু সে দুঃখটাও নেই। দেখো আমার দিদির বাচ্চারা রয়েছে, মাসির বাড়ির বাচ্চারা রয়েছে, বিশেষ করে আমার কষ্ট হয় না। বিপাশার সব মানুষের কি বাচ্চা থাকে? তারা কি সুখে থাকে না? থাকে তো। এটা একটা সাইকোলজিক্যাল চাল, আর কিচ্ছু না। আর এই চালটা চালছে ওই মেয়েটা। তুমি না ওর থেকে যত পারো দূরে থাকো বিপাশা, আমি তোমাকে বারবার বলছি। ওকে তো বড় ক্ষতি করে দেবে, শি ইজ ডেঞ্জারাস। দেখবে তোমার হয়তো নিয়ে চলে যাবে, গিয়ে ও আগে থেকে একটা মেয়েকে ফিট করে রাখবে, সে মেয়েটাকে দেখিয়ে বলবে দেখো এর সঙ্গে চন্দনদার সম্পর্ক। মেয়েটা বলবে হ্যাঁ আমার সঙ্গে তো এই। বাবু তুমি তো ইমোশনাল একটি মেয়ে না, তোমার আমার ওটাই চিন্তা। তুমি হয়তো সেটাই বিশ্বাস করে ফেলবে, তুমি কষ্ট পাবে। দেখো বাইরে থেকে যতই শক্ত তোমায় দেখাক না কেন, তুমি কত নরম আমি তো জানি। আর এটাও জানো তুমি আমার ব্যাপারে কতটা দুর্বল। বারে তোমার যদি কেউ হঠাৎ করে এসে বলে তোমার স্বামীর জীবনে অন্য কেউ আছে, তুমি পারবে শক্ত থাকতে? তোমায় যদি কেউ বলে বিপাশাকে দেখলাম অন্য কোনো পুরুষের সাথে ঘুরতে, পারবে মেনে নিতে? প্রথমত আমার বিপাশা এই কাজটা কোনোদিনও করতে পারে না, সেটা আমি জানি। দ্বিতীয়ত যে বলতে আসবে একটা ঘুষি মেরে না তার নাকটা এমন ভাবে ফাটিয়ে দেবো যে এমন ইনজিওর্ড হবে সে, কেন তার আশেপাশের লোক কেউ কোনোদিন আমার বিপাশার নামে কিছু বলারই সাহস পাবে না, বুঝলে? আমি বাপু তোমার মতো অত মারকুটে নেই, আমিও তো মারপিট টারপিট করতে পারবো না। সেটা করতে হবে না, কিন্তু শত্রুকে তো দমন করতে হবে, সেটা তো করতে হবে বিপাশা, না হলে যে ক্ষতি করে দেবে। দেখো আমি বাড়ির কোনো ব্যাপারে কথা বলি না, কারণ অন্তর্মহলটা তোমার, যা ডিসিশন নেওয়ার তুমিই নেবে, তুমি যেটা বলো আমি সেটা মাথা পেতে শুনে নি। সত্যি তো আমার এতে কিছু বলার নেই। কিন্তু আজ এই প্রথমবার আমি একটা বিষয়ে কথা বলতে চাই। মেয়েটাকে কাল পরশুর মধ্যে এই বাড়ি থেকে তাড়াও প্লিজ। কি ভাবছো? না না ভাবছো তো, এমন কিছু ভাবছো যেটা তুমি আমাকে বলতে পারবে না? আমি জাস্ট ভাবছিলাম যে সত্যি তো আমাদের কতগুলো বছরের সম্পর্ক, এতগুলো বছর পেরিয়ে আমরা তো ভালোই আছি বলো। আর আমাদের এই ভালো সম্পর্কটার দিকে যদি কেউ এভাবে খুব বাজেভাবে আঙুল তোলে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আর কত বড় বাজে কথা একটা, তোমাকে কিনা এক বাচ্চার বাবা বানিয়ে দিয়েছে। বোঝো, তুমি বোঝো তুমি কাদের সাথে মেশো, তারা কি চাইছে বোঝো, একটু বোঝ। ওই মেয়েটাকে না প্লিজ বলো কাল সকালে যেন এই বাড়ি থেকে চলে যায়। তুমি যদি না বলতে পারো আমাকে বলো, আমি 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 গিয়ে বলবো, কিন্তু আমার বলাটা খুব খারাপ হবে, এটা আমি বলে দিলাম। না 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 তোমায় বলতে হবে না, আমি তো বলেছি, আমি আবারও বলবো, আমি বলে দেবো ওকে। তুমি তো ভালোবাসো, এরপরেও ভালোবাসবে। তা কেন? কেউ যদি এরকম ভাবে মিথ্যে কথা বলে তাহলে আমি ভালো। এক্সকিউজ মি, কেউ যদি মানে তোমার মন থেকে এখনো সংশয় যায়নি? মানে তুমি বলতে চাইছো এটা সত্যি হলেও হতে পারে?
তাই তুই এটা বুঝতে পারছিস না। আমার জীবনে সেই ধাক্কাটা এসেছে। আমি জীবন আর মৃত্যুর মাঝামাঝি রাস্তাটা দিয়ে যেতে যেতে উপলব্ধি করেছি, আমি বুঝতে পেরেছি আমি আর কোনো ভুল করব না পলাশ। মানুষের জীবনে এরকম সুযোগ আসে না বারবার, আমার জীবনে এসেছে। আমার জীবনে যখন এরকম ভালো হওয়ার একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না রে পলাশ, হাতছাড়া করতে চাই না। শোন, তুই বরং এখন যা, আমি ভীষণ টায়ার্ড, এটুকু এসেই আমি হাঁপিয়ে গেছি, ভীষণ টায়ার্ড লাগছে আমার। আর একটা কথা শোন, তুই না কথায় কথায় আর আমার কোনো বিষয়ে নাক গলাতে আসিস না। আমার জীবনের কোনো কিছুর মধ্যে আমি তোকে চাই না পলাশ, চলে যা তুই। এত করে বলছে, তোর যদি মান সম্মান না থাকে না, তাহলে পাড়ার ছেলে দেখে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে তোকে। তোর জন্য যদি পরাগের কিছু হয়, তোকে ছেড়ে কথা বলবো নাকি? বাবা, তোমার এত কথা কবে থেকে হলো? কি ভাবিস তুই? কি ভাবিস রে? আমি কথা বলতে পারি না নাকি? এটা তুই ভুল ভাবছিস। না রে, তোদের পারিবারিক ব্যাপার, সেজন্য আমি মাথা ঘামাই না, কিন্তু মাথা ঘামানোর যদি দরকার হয় তাহলে কিন্তু আমি মাথা ঘামাবো। আর একা যদি না পারি, পাড়ার ছেলেরা আছে না? মা বলছি এখন ছেড়ে দাও না। কেন রে, ছাড়বো কেন? বাড়িতেও ঢুকতে পারেনি ছেলেটা, তার মধ্যে শুরু করেছে। নিয়ে এসেছো কেন, নিয়ে এসেছো কেন? এদিকে বউটা একা হাতে সবকিছু সামলেছে, নিজে তো বাড়িতে বসে হম্বি তম্বি করছে, নিজের তো আনার ক্ষমতা ছিল না। আমরা পেরেছি আনতে, আমরা কেউ আনতে পারিনি। ও যদি না নিয়ে আসতো তাহলে কি হতো? এখন আবার বলছে নিয়ে এসছো কেন, নিয়ে এসছো কেন? তুই কে রে? তোকে জানাবে তুই কে? মাতব্বর কোথাকার। তুই নিজে জানতে পারিসনি? হ্যাঁ কেন তুই নিজে জানতে পারিসনি কেন? অপদার্থ একটা। এবং এত কিছু করার পরেও তুমি ভাবো ওর কপালে কি জুটছে? শুধু অপমান ছাড়া ওর কপালে তো কিছু জুটছে না। পলাশ যে আমাদের ফ্যামিলিরই অংশ, সেটা তো অস্বীকার করা যাচ্ছে না। মা শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আর ওকে এসবের মধ্যে জড়িও না, ছেড়ে দাও। আর ওষুধ খাওয়ার ব্যাপার তো তুমি চিন্তা করো না, ওষুধ আমি নিজেই ঠিক খেয়ে নিতে পারবো। বলছিলাম যে ওই শুধু তো ওষুধ বেষুধ নয়, এই শরীর ভালো করতে গেলে একটু পত্তি আছে, দেখভাল আছে, নইলে তো একজন লোক রাখা দরকার। একজন যদি লোক রাখা যায় তাহলে সবটা ঠিক হয়ে যাবে। আর আমি না হয় সকালবেলাগুলো এসে দেখে দিয়ে যাব। কেন অন্য কোথাও যাওয়ার জায়গা পাচ্ছ না, এখানে ঢোকার চেষ্টা করছো? আমার যদি এখানে ঢোকার ইচ্ছে থাকে না, আমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি তো আর তুমি না, আমার শরীরে লজ্জা আছে, মান সম্মান বোধ আছে, মানবিকতা আছে। আর সেই কারণেই এখানে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এসব কথা শুনছি। আমি যদি এখন এখান থেকে চলে যাই না, তোমার হয়তো কিছু যায় আসবে না, কিন্তু বিপদে পড়বে তোমার মা। আর তুমি তো কোনোদিনও তোমার মায়ের সাহারা হয়ে উঠতে পারবে না। তুমি সারা জীবন মানুষকে শুধু বিপদেই ফেলেছো, বিপদ থেকে কখনো কোনোদিনও কাউকে উদ্ধার করতে পারোনি। এই দেখো না নিজের বউয়েরই কি অবস্থা, জেল খাটছে। কিছু করতে পেরেছো? কিচ্ছু করতে পারোনি। আর তোমারও না একই অবস্থা হতো। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাকে পলাশ, ভবিষ্যতে যদি আমার সাথে এরকম করো, আমাকে যদি এই ধরনের কথা বলো, অ্যাবিউজ করো, আমিও কিন্তু তোমার জেল খাটানোর ব্যবস্থা করব।
এতদিন সবটা মেনে নিয়েছি, আর কিন্তু আমি মেনে নেব না, কিছুতেই না। কি এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথাই তো বলবে। তুই ওকে অপমান করলে ও তোকে অপমান করবে, এটা বুঝতে পারিস না? শিমুল, আমি তোমাকে বলছি, আমার জন্য তুমি এখানে থেকো না, এসবের মধ্যে জড়িও না, তুমি কোনো প্রয়োজন নেই। আমার মতো মানুষ না এত কিছু ডিজার্ভই করে না শিমুল। আর একটা কথা, যেটা তোমরা কেউ হয়তো আমাকে জানাতে চাও না, কিন্তু আমি জেনেছি। যেমন আছো, যাতে তুমি ভালো থাকো তেমনই থেকো মা। অনেক করেছো গো মা, সত্যি তুমি অনেক করেছো, এতখানি করেছো, এইবার কি করে? বলছিলাম ও পরাগ, ভাবিস না যেমন করে হোক আমাদের কোনোভাবে চলে যাবে। ভগবান যখন হাতে দূরে এত দূরে এনেছে, তখন বাকি পথটাও নিশ্চয়ই ঠিক তিনি পার করে দিলেন। কি বল? বিশ্রাম নে বাবা, বিশ্রাম। দাদা, তুই যদি আবার এই কালসাপকে এই বাড়িতে ঢোকাস, তাহলে কিন্তু তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি এমনিতেই তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না রে পলা। আমার প্রাক্তন স্ত্রীকে যারা যারা অপমান করেছে, তাদের সঙ্গে আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। শিমুল হয়তো ভাবতে পারে যে এটা আমার একটা কোনো স্টান্ট, ভাবতে পারে, কিন্তু বিশ্বাস করো শিমুল, সেটা নয় গো। ওই যে আমি একটু আগে বলছিলাম না, জীবন আর মৃত্যুর মাঝখান দিয়ে চলতে চলতে আমি এই উপলব্ধিটা আমার মধ্যে হয়েছে, আমি এখন বুঝতে পারি না। এই জীবনে আমি আর কখনো শিমুলকে ভুল বুঝতে পারবো না। শিমুল, তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি নাও হও, তাহলে তোমার প্রতি আমার একই রকম শ্রদ্ধা থাকবে, একই রকম। আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি? আমি যদি ওকে শাড়ি পরিয়ে না নিয়ে আসতাম, ও তো নিচে আসতো না, তাই না? এবার কি করবে? খাওয়াবে, ঘুম পাড়াবে? বৌদি, সময় হলে সেগুলোও করাবো। আর আমি তো সব জেনে ওকে বিয়েটা করেছি, তাই না? আমার কিন্তু এসবে কোনো অসুবিধা হচ্ছে না। তোমার কেন অসুবিধা হচ্ছে বলো তো? কি বলতে চাইছো কি তুমি? আমি কিছু বলতে চাইছি, অনেকক্ষণ থেকে তুমি অনেক কিছু বলছো। যাই হোক পুতুল, হ্যাঁ আচ্ছা, তোমাদের কি অনুষ্ঠান করানো আছে করিয়ে নাও। যদি কিছু করার থাকে বলো। ওমা, করার থাকে মানে কি? এখন তো ভাত কাপড় দিতে হবে। বড় বৌমা, যাও ভাত কাপড়টা নিয়ে এসো। আমি পারবো না, এখানে অনেকেই আছে, তারা গিয়ে নিয়ে আসুক। ওমা, তুমি তো বড় বৌমা, আর তুমি তো এবাড়ির গিন্নি, তুমি তো ভাত কাপড়টা এনে দেবে। বললাম তো আমি পারবো না। এই পাঞ্জালি, যাও তো তোমার ছোটদাকে গিয়ে ভাত কাপড়ের থালাটা এনে দাও। সারা জীবনের বইয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, একটা মাইক্রোফোন আনলে ভালো হতো, সারা পাড়াকে বলে বেড়াতো, সবাই শুনতো, তাহলেই তো খুব ভালো হতো, তাই না? বৌদি, তোমার এইটুকু ভরসা নেই আমার উপর? আমি যদি একা ওকে বলি যে আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তাহলে হবে না। পাড়ার লোককে শুনিয়ে বলতে হবে যে আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তাই তো? তাহলে আমি দায়িত্বটা পালন করব, নইলে নয়। পাড়ার লোকের চাপে পড়ে আমি দায়িত্বটা পালন করছি, তাই তো?
তুমি যে কি বলো না। তীর্থ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি মনে রেখো, তুমি তোমার বড় বৌদির সাথে কথা বলছো। তোমার সঙ্গে বন্ধুত্ব ছিল বলে এই না যে তুমি যখন খুশি আমাকে অসম্মান করতে পারবে। আমি কিন্তু তোমার বড় বৌদি, মনে রেখো। বৌদি, সেটা আমি বরাবর মনে রেখেছি আর আজও মনে রাখছি, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তাই বাচ্চাদের মতো ঝগড়া করছো। ও বাপরে বাপ, কি যোগতে মেয়ে, বাপরে বাপরে বাপ, বলে আই যাই। এই শোনো, তুমি এমন কত করে ঝগড়া করছো কেন গো? হ্যাঁ, আমার স্বামীর সাথে এমন ঝগড়া করছো কেন? হ্যাঁ, তখন থেকে ওকে কত করে মুখ করে যাচ্ছ তুমি। হ্যাঁ, তুমি আমাকে সহ্য করতে পারো না কেন বলো তো? হ্যাঁ, বের আগে তো তুমি আমার স্বামীকে খুবই সহ্য করতে পারতে। হ্যাঁ, যে আমার স্বামীকে বিয়ে করলো তখন থেকে তুমি আমাকে সহ্য করতে পারো নাই কেন? আচ্ছা ঠিক আছে, এগুলো তোমার, তুমি পরে খেও। আমি খাবো না। না, পরে খেও। হ্যাঁ ঠিক আছে। এই পাঞ্চালি, ধর নিয়ে যা, গিয়ে রেখে দে। এবার স্বামীকে প্রণাম করো আর সবাইকে প্রণাম করো, কেমন? সবাইকে প্রণাম করতে হবে, তেমন কোমর ব্যথা হয়ে যাবে তো। দেখলেন তো মাসিমা, নিজের বরের বেলায় কিন্তু এটা বললো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সবাইকে প্রণাম করছি, আমি কষ্ট হলেও করছি। হ্যাঁ এই পুতুল, ঠিক আছে, আমায় প্রণাম করতে হবে না। ঠিক আছে, আমি সবাইকে প্রণাম করছি, নইলে তো আবার কত বলবে যে আমি কিছু করিনি। আমি কষ্ট হলেও আমি করছি। হ্যাঁ, দেখি শিমুল, আমি না পুতুলকে খুঁজে পাচ্ছি না। কি? হ্যাঁ, মানে কি হয়েছে জানো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেটা হয়ে গেছে। তারপর আমি মিষ্টি আনতে গেছিলাম, বাড়িতে ফিরে আর পুতুলকে দেখতে পাইনি। বাড়ির লোকজন জানে না, সবাই তো বিজি ছিল। কি বলছেন কি আপনি তীর্থদা? একটা মেয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, নতুন বউ। আপনাদের বাড়িতে তো এত আত্মীয় স্বজন আছে, তারা কেউ খেয়াল করতে পারলো না? এত লোকজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। না, খেয়াল করেনি কেউ, মানে কেউ বুঝতেই পারেনি, কেউ ভাবেইনি যে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি মানে কোথায় গেছে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করা যাবে এখন? বলছি চারপাশটা খুঁজেছেন? শিমুল, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও ওকে পাইনি। ও তোমাদের ঘরে যায়নি তো? না, একা ও এখানে কি করে আসবে? একা ও আসতেই পারবে না। জানি না, আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যদি খোঁজ পাও না একবার প্লিজ আমাকে জানিও, আমি উদ্ভ্রান্তের মতো ওকে খুঁজছি। হ্যাঁ, আমরাও না আসলে একটু বেরোচ্ছিলাম, আমাদের তো শিবরাত্রির পুজো আছে। হ্যাঁ, ও কালকে বলছিল আমাকে ও যেতে চায়, সেটাই আমাকে বলছিল। কি বলছে জানো, ও না এই বাড়িতে আসার পর থেকে ওর একদম ভালো লাগছিল না। কাল রাতে খুব কান্নাকাটি করছিল, ওই বাড়িতে যাবে বলে বায়না করছিল। আমি খুব বুঝি সুঝি ওকে রেখেছি। তারপর আজকে সকালে ও বেরিয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে শিমুল। ও তো একা বাড়িতে যেতে পারবে না, ও তো রাস্তাঘাট কিছু চেনে না। আচ্ছা শিমুল ওর কোনো খারাপ লোকের পাল্লায় পড়লো না তো? আমার কিন্তু খুব ভয় করছে। তীর্থদা, বলছি থানায় একটা না ডায়েরি করুন, থানায় একটা মিসিং ডায়েরি করুন। থানাকে বলুন, মানে পুলিশদের বলুন, যাতে তাড়াতাড়ি খুঁজে বার করে। বেশিক্ষণ তো হয়নি বাড়ি থেকে বেরিয়েছে, তাই না? আমি শুধু ভাবছি ও যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে আর সে যদি ওকে ভুলি ভালিয়ে কোথাও নিয়ে যায়। তীর্থদা, বলছি সেটা তো আমি আর আপনি খুঁজে বার করতে পারবো না, সেটা তো পুলিশকেই খুঁজে বার করতে হবে। আমিও এই দিকটা দেখছি, আমরা দেখছি, যদি এসে থাকে আপনাকে জানাবো। আপনিও কিন্তু খোঁজটা নিন। আর বলবেন না, আজকে তো শিবরাত্রি না, পাড়ায় শিবরাত্রির অনুষ্ঠান আছে। আমরা ভেবেছিলাম কোনো রকমের অনুষ্ঠানটা করেই তারপর আপনাদের ওখানে গিয়ে পৌঁছবো। আমি তবু ওদের বাড়িতে একবার খোঁজ নিচ্ছি যে ওদের বাড়িতে পৌঁছেছে কিনা, কোনোভাবে ওখানে উঠেছে কিনা।